শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং অভিনেত্রী অধরা জাহানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস ফসেতের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী পাবে সামান্য কি তার দেখা। বিকাল ৩টা থেকে রাত ৯টায় এই সময় প্রদর্শনী চলবে ১৭ মে পর্যন্ত। উত্তরার গ্যালারি কায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী। সকাল ১১টা থেকে রাত ৮টায় এই সময় প্রদর্শনী চলবে ২৮ মে পর্যন্ত। গুলশান এভিনিউ রেডিয়াস সেন্টার আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী গোল্ডেন ডোরস। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টায় এই সময় প্রদর্শনী চলবে ১ জুন পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত ৮টা ২০ থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। রাত ৯টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় এবং ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীত অনুষ্ঠান তারায় তারায় রচিত। রাত ৯টা ৪০ থাকছে ধারাবাহিক নাটক জল রং। মোমেনের বাড়ি না এটা? জি। আমি একটু মোমেনের সঙ্গে কথা বলবো। বাবা তো বাড়িতে নেই, একটু আগেই বেরিয়ে গেছেন। আমি তো বাড়ির সামনেই ছিলাম, কখন বেরোলো? আপনি হয়তো খেয়াল করেননি, বাবা একটু আগেই বেরিয়ে গেছেন। ঠিক আছে, আমি একটু অপেক্ষা করি। আপনি না হয় আরেকদিন আসেন প্লিজ। রাত 11:30 থাকছে অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12টা 10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অভিনেত্রী, গীতিকার এবং উপস্থাপিকা অধরা জাহান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? এই তো ভালো, আপনি? এই তো জি ভালো আছি। তো একাধারে অভিনয় করছেন, আবার গান লিখছেন, আবার উপস্থাপনা করছেন, সব কাজ একসাথে করা হচ্ছে। তো কিভাবে ব্যালেন্স করা হয় একসাথে এতগুলো কাজ? অ্যাকচুয়ালি আমি কাজ করি ভালো লাগা থেকে। আচ্ছা। যে কাজটাতে যখন বেশি ভালো লাগা কাজ করে তখন আমি সেই জায়গাটায় বেশি ফোকাস করি। এটা ছোটবেলাকার অভ্যাস আমার। অভিনয়টা হচ্ছে আমার শুরুর দিক থেকে, একেবারে স্টার্টিংটা অভিনয় দিয়ে। আচ্ছা। এরপর শখে একটু একটু লেখা, প্রথমে পত্রিকাতে কবিতা, গান এগুলো আসতো। এরপর থেকে যখন বড়রা অ্যাপ্রিসিয়েট করতেন, তারপর গিয়ে একটা সময় মনে হয়েছে যখন ভালো বলছে সবাই, একটু কিছু করা যাক লেখাটা নিয়ে। তারপর গানটাতে একটু কন্টিনিউ হওয়া। এর মধ্যে আমার লেখা কিছু গান রিলিজ হচ্ছে, এবার ঈদে আমার 2টো অ্যালবাম আসবে। আচ্ছা। আর উপস্থাপনাটা করছি 7 বছর। আচ্ছা। এটা আমার ভালো লাগার অন্যতম একটি জায়গা। মানে সব কাজই একসাথে করে যাচ্ছেন, কোনো বোর ফিল হয় না? এনজয় লাগে, আমি খুব ভালোবেসে কাজটা করি। ভালোবাসা, সেটা আগ্রহ থেকে কাজ করা হচ্ছে। একদম। আচ্ছা, সব কাজ নিয়ে কথা বলবো। প্রথমে শুরুটা যেহেতু অভিনয় থেকে, অভিনয় নিয়ে একটু কথা বলি যে এখন কেমন ব্যস্ততা চলছে অভিনয়, কি কি কাজ করছেন? এর মধ্যে শেষ হয়েছে এনটিভিতে একটি লাস্ট আমার সিরিয়াল গেছে পাগলা হওয়ার দিন। আচ্ছা। আর এছাড়া 1 ঘন্টা টেলিফিল্ম এগুলো করছি, ধারাবাহিক এর মধ্যে আর করা হয়নি। আর সামনে তো ঈদ আসছে, ঈদের ব্যস্ততাও তো নিশ্চয়ই অনেক আছে। ঈদে কি কাজ করছেন? ঈদের সিঙ্গেল করছি 2টো, টেলিফিল্ম করছি 2টো,
আর আমার গানের প্রোগ্রাম কিছু আছে, উপস্থাপনা বিটিভিতে যেটা রেগুলার করে থাকি, ছায়াছন্দ আছে, গুঞ্জন আছে, এগুলো নিয়ে ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, তো এখন পর্যন্ত বেশ কিছু নাটকে আপনি কাজ করেছেন, আমাদের এনটিভির পাগলা হওয়ার দিনেও কাজ করেছেন বললেন। তো কি কি ধরনের চরিত্রে এখন পর্যন্ত আপনার কাজ করা হয়েছে? বেসিক্যালি আমার কোনো নাটকের ক্ষেত্রে কোনো চরিত্র নিয়ে আমার খুব বেশি খারাপ লাগা নেই যে আমি এটা করব না সেটা করব না। মূলত আমি একজন ক্যারেক্টার আর্টিস্ট, আমি যে কোনো চরিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি যদি সেই কাজটি আমি ফুটিয়ে তুলতে পারি। আচ্ছা আচ্ছা। সো মোটামুটি অনেক চরিত্রে অভিনয় করা হয়েছে, ইচ্ছে আছে, আমার খুব পছন্দের দুটো ক্যারেক্টার আছে, সেটা আমি এখন বলবো না। যদি কখনো সেটা কাজ করবার সুযোগ হয় তখন ভালো লাগাটা আরো দ্বিগুণ হবে। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করা, এখন তো কাজ করেছেন, সেই ক্ষেত্রে কাজ করারও আগ্রহ আছে। আচ্ছা, তো এই যে বলেন শুরুটা হয়েছিল অভিনয়টা দিয়ে, সেটা কবে এবং কিভাবে শুরুটা হয়েছিল? অ্যাকচুয়ালি আমি যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলের যে ফাংশনগুলো হতো সেখানে তো অনেক রকমের পার্টিসিপেটর থাকতেন, নাচ গান অভিনয় আবৃত্তি। তো সেখানে বন্ধুদের সাথে, তখন আমি ক্লাস 6-এ পড়ি। আচ্ছা, ক্লাস 6-এ প্রথম আমার স্টেজে দাঁড়ানো অভিনয়ের জন্য। তো তখন আমার ফ্রেন্ডরা মিলে আমরা একসাথে একটি প্রোডাকশন করেছিলাম। বেসিক্যালি ওখান থেকে শখে করা, এরপর থেকে ওটা ভালো লাগায় পরিণত হয়ে গেছে। সেখান থেকে মূলত অভিনয়ের জন্যই আমার গ্রাম ছেড়ে ঢাকায় আসা, থিয়েটার করা। আমি নতুন গুড়িতেও ছিলাম 2006-এ। এই তো এভাবে করে অভিনয় আসা। আচ্ছা, আপনি মঞ্চে ছিলেন, থিয়েটার আর্ট ইউনিটের সাথে ছিলেন? হ্যাঁ, আমি লাস্ট 6 মান্থ হলো একটু ইরেগুলার আছি থিয়েটারের সাথে। মঞ্চে আমার 12 বছর চলছে এখন, তো দলের সাথে একটু ইরেগুলার এখন গত 6 মাস থেকে। আচ্ছা, তো সেক্ষেত্রে থিয়েটার আর্ট ইউনিটের সাথে কোন কোন প্রযোজনায় আপনি কাজ করেছেন? শেষের কবিতায় কাজ করেছি, পথনাটক করেছি ওখানে। এই তো এখন একটু গ্যাপ আছে, আবার তো নিশ্চয়ই মঞ্চে ফিরে যাওয়ার আগ্রহ আছে। মঞ্চ তো প্রাণ, মঞ্চ ছাড়া থাকাটা ভাবতেও খুব কষ্ট হয়। জি, কিছু ব্যস্ততার জন্য একটু দূরে আছি। আচ্ছা, তো এই যে মঞ্চ দিয়ে শুরুটা হয়েছিল, মঞ্চে এতদিন ধরে কাজ করেছেন, সেটা অবশ্যই আপনার অভিনয় এখন অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়েছে। কি মনে হয় কতটুকু শিখতে পেরেছেন সেখান থেকে? আসলে মঞ্চের ব্যাপারে একটু বলবো, মঞ্চ শুধু একটা ছেলে মেয়েকে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে গড়ে তোলে না। যখন আমরা মঞ্চে কাজ করি, প্রথমত মঞ্চ একজন মানুষকে শুদ্ধ মানুষ হতে শেখায়। আমি মঞ্চে কাজ করে বাইরের যে কোনো সেক্টরে কাজ করি না কেন, নট অনলি মিডিয়া, বোঝাই যায় যে এই ছেলে মেয়েটার মাঝখানে এক্সট্রা কিছু আছে। মঞ্চ মানুষকে একেবারে সুন্দর মানুষভাবে গড়ে তোলে, আমি এটা বিশ্বাস করি। সো মঞ্চে কাজ করে আমি বাইরের যে প্ল্যাটফর্মে কাজ করছি, আমার উপস্থাপনা করছি, অভিনয় করছি, লিখছি, আমি ফিল করি যে আমার প্রত্যেকটি কাজে আমাকে হেল্প করে আমার মঞ্চ, আমার শিক্ষার সেই জায়গাটি। শুধু অভিনয় না, সব কাজে আপনাকে হেল্প, সব কাজে। ইভেন আপনি মিডিয়ার বাইরে গিয়ে কাজ করেন, সেখানেও আপনি থিয়েটারের একটি ছেলে মেয়ের সাথে বাইরের অন্য আর 10টা ছেলে মেয়ের সাথে খানিকটা পার্থক্য থাকবে, চলনে বলনে সবকিছুতেই থাকবে সেটা। আচ্ছা আচ্ছা, তো মঞ্চই প্রাণ। আচ্ছা, তো এখন পর্যন্ত অনেকের সাথে কাজ করা হয়েছে, সেটা মঞ্চে হয়েছে বা টিভি নাটকে, বিভিন্ন জায়গায় হ্যাঁ হয়েছে। তো সেক্ষেত্রে পছন্দের শিল্পীর তালিকায় কারা কারা আছে, বা এখন পর্যন্ত কাজ করা হয়নি খুব ইচ্ছা আছে? দুটোই আমার খুব ইচ্ছে আছে শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তাফা ম্যামের সাথে একটি কাজ করবার, যদি কখনো আমি সুযোগ পেয়ে থাকি সেটি। আর খুব শখ ছিল, স্বাদ ছিল, সেই শখটি আমার আর পূরণ হবে না, হুমায়ুন স্যার মারা গেছেন। খুব ইচ্ছে ছিল তার সাথে একটি কাজ করবার, সেটি আমার হয়ে ওঠেনি। কথা চলছিল স্যারের সাথে একটি কাজের, আমার ঠিক ওই মোমেন্টেই স্যারকে আমরা হারিয়েছি, আমার সেই ইচ্ছেটি আর পূরণ হয়নি। আচ্ছা, তো আপনার করা প্রথম টিভি নাটক কোনটা ছিল? বলতে ভালো লাগছে আমার, আমি যখন প্রথম ক্যামেরায় দাঁড়াই, মানে সিরিয়াল দিয়ে সেটা শুরু হয়েছিল, সেটিও ছিল এনটিভির একটি নাটক। নাটকটির নাম ছিল ভালোবাসা মন্দবাসা। ডিরেক্টর ছিলেন এসএহ কলিক। আচ্ছা, কি ধরনের চরিত্র ছিল সেখানে? সেখানে আমি লিটনের ছোট বোন ছিলাম। আচ্ছা, তো আপনি সেখানকার রেসপন্সটা, প্রথম নাটক হিসেবে রেসপন্স কেমন পেয়েছেন? বেশ ভালো ছিল, এবং আমি একটুখানি নিজের প্রতি কষ্ট কাজ করে এখন যে সেই নাটকটার পরে আমি অনেক দিন গ্যাপ ছিল আমার, সেই সময়টা যদি আমি কন্টিনিউ করতাম কাজটা, আজকে হয়তো আমার জায়গাটা আরেকটু বেটার থাকতো। আমি প্রায় 6 বছরের মতো গ্যাপ দিয়ে আবার স্টার্ট করেছি। আচ্ছা আচ্ছা, তো অভিনয় নিয়ে তো আমরা অনেক কিছু শুনলাম, এখন তাহলে চলে আসি গান লেখা। অভিনয় থেকে হঠাৎ গান লেখার প্রতি আগ্রহটা কিভাবে হলো? সেটা তো শখের কথা জানি, কিন্তু কিভাবে শুরুটা হলো সেটা একটু জানি। সেই শুরুটা ক্লাস 6 থেকে। সেটাও 6 থেকে? আচ্ছা, আমার স্কুলে একটা কম্পিটিশন হচ্ছিল, গল্প লেখা, কবিতা লেখা। তো সেখানে আমি লিখেছি একটি কবিতা, আমার টিচাররা খুব অ্যাপ্রিশিয়েট করেছেন, এবং আমার এক ম্যাম ছিলেন, বকুল ম্যাম, উনি আমাকে বলছিলেন যে তোর এই কবিতাটা ভেঙে একটা ছড়া টাইপের গানের মতো কর না, একটু দেখি কেমন লাগে। তো সেই ছড়া গান করতে গিয়ে সেই কবিতার সেই গানটি একটুখানি বড়দের গানের মতোই হয়ে গেছে, এবং সেই গানটি ভালো আমারও লেগেছে পরে গিয়ে। তখন বুঝিনি, যখন বুঝতে শিখেছি বেশ ভালো লেগেছে, এবং সেখান থেকে যখন অ্যাপ্রিশিয়েট করছিলেন বড়রা, তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি গানটা লিখবো, এবং সিরিয়াসলি আমি লিখবো, চেষ্টা করবো। আমি কতটুকু পারবো জানি না, বাট আমি ট্রাই করবো। আচ্ছা, তো রিসেন্টলি গান লেখা কি কাজ করছেন, কোন অ্যালবামে কাজ করছেন? এর মধ্যে আমার লেখা একটি সলো গান রিলিজ হবে খুব তাড়াতাড়ি, ঈদে আসবে।
কার সেটা? এটা গেয়েছেন ক্লোজ আপ ওয়ান খ্যাত রাশেদ ভাইয়া, আর সুর করেছেন ক্লোজ আপ ওয়ানেরই সাব্বির ভাই। কি ধরনের গান সেগুলো থাকে? সব রোমান্টিক না কি ধরনের গান? অ্যাকচুয়ালি আমার লেখার মধ্যে সব রকমের ব্যাপারটা থাকে, শুধু রোমান্টিক না। আমি একটু জীবনমুখী গান লিখতে বেশি পছন্দ করি। লিখতে গেলে আমার একটুখানি কষ্টটা বেশি চলে আসে আমার লেখায়, সেটা বিরহ জিনিসটা। এক্স্যাক্টলি তাই, কবিতা গান যাই কিছু হোক সেই ব্যাপারটা চলে আসে। আচ্ছা, তো সেটা তো আমরা রিসেন্টলি কাজ যেটা সামনে পাবো সেটার কথা জানলাম। এছাড়াও আপনার লেখা গান নিশ্চয়ই আরো অনেক সিঙ্গার এখন পর্যন্ত গেয়েছে, তাদের নামগুলো শুনি। হ্যাঁ, এর মধ্যে গেয়েছেন কেডি উজ্জ্বল নামে একজন আছেন, উনি আমার লেখা দুটো গান করেছেন, গাংচিলের ব্যানার থেকে সেই দুটো। আর এর মধ্যেই ভয়েস নেওয়া হয়েছে কিছু সিনিয়র শিল্পীদের। আমার মিক্সড আরো দুটো অ্যালবামের কাজ চলছে, সেইখানে আমরা পাবো সেই গানগুলো। আচ্ছা, আর এছাড়া আপনার গান কি নাটক কিংবা চলচ্চিত্রে এখন পর্যন্ত করা হয়েছে? চলচ্চিত্রে আমার গানের অফার এসেছে, কাজ চলছে, আর সেটা একটু সারপ্রাইজ থাকুক। তো গান লেখেন যেহেতু, গান তো শোনাও হয় অবসর সময়, কোন শিল্পীর গান মানে পছন্দের শিল্পীর তালিকা থাকে না যে কোন শিল্পীর গানই বেশি শোনা হয় বা গান শুনে আপনি বেশি অনুপ্রেরণা পেয়েছেন এরকম? অ্যাকচুয়ালি আমি গানকে ভালোবাসতে শিখেছি মান্নাদের গান শুনে শুনে। আচ্ছা, আমি তো ক্লাস 3-তে পড়ি। আমার বাবা তখন মান্নাদের সবাই তো সুখী হতে চায় সেই গানের যে অ্যালবামটি ছিল সেটি এনে দিয়েছেন, এবং ছোটবেলা থেকেই যেহেতু একটু ভিন্ন টাইপের গান শুনে বড় হয়েছি, তো এই বড়বেলাতে এসেও গানের প্রতি একটু গভীরতম ভালো লাগাটাই কাজ করে সবসময়। তো যখন গানটা লিখছেন তো তখন দেখা যায় এটাকে যখন অন্য কেউ গানটাকে সুর দিচ্ছে বা গান করছে, কিছু লিমিটেশন কিন্তু থাকে, কারণ আপনার একটা চাওয়া আছে, বা নিজে যখন করবেন সম্পূর্ণ নিজের মতো করে করা যায়, এটাকে আপনি কিভাবে দেখেন? তখন কি মনে হয় না যে না, গানটা সম্পূর্ণ যদি আমি করতে পারতাম, সুরও আমি করতাম, গানও করতাম, একটা অ্যালবাম করতাম, এই আগ্রহটা? অ্যাকচুয়ালি সুরের ক্ষেত্রে সেই আগ্রহটা আমার কাজ করে না, এই জন্যই করে না, আমি জানি যে সুরটা আমার মাঝে নেই। আমি আগ্রহ থাকলে আমি সেটা পারবো না, বাট আমি যখন গানটা লিখি, আমার লেখার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে যাদের সাথে আমি কাজ করছি, মানে জায়গায় বসে একটা টিউন করা হচ্ছে, সেই সুরের সাথে মিলিয়ে তাৎক্ষণিক সেই গানটা লেখা হচ্ছে। এই জন্য আমার গানটা নিয়ে পরবর্তীতে কোনো খারাপ লাগা কাজ করে না। তখন নিজের মতো করেই হয়তো অনেক কিছু করছেন, বলতে পারছেন, আমি বলতে পারছি যে সুরটা এখানে এইরকম না ওরকম হোক, এই যে এইটুকুন শেয়ার করতে পারছি, এটাও একটা ভালো লাগার অংশ। অবশ্যই। আচ্ছা, তো গানের কথা শুনলাম, অভিনয়ের কথা শুনলাম, এখন আছে আপনার উপস্থাপনা। এইগুলো বাদ দিয়ে আবার উপস্থাপনা কিভাবে চলে আসলো? অনেক দিন ধরে আপনি উপস্থাপনা করছেন। 7 বছর ধরে। সেটাই, কথা বলতে ভালোবাসি। আচ্ছা, অন্যের সম্পর্কে জানতে খুব ভালো লাগে, তো সেই ক্ষেত্রে সে জানার জায়গাটা উপস্থাপনার মাধ্যমেই আমি চাইলে আমার ভালো লাগার একজন মানুষকে নিয়ে অনেক কিছু জানতে পারবো বা জানতে পারি। সেই জায়গা থেকে উপস্থাপনায় আসা, একটু একটু করে করতে করতে একটা টাইমে গিয়ে এটার প্রতি অনেক বেশি ভালো লাগা জন্মে গেছে এবং মানুষের ভালোবাসা অনেক বেশি পেয়েছি। আচ্ছা, এখন এটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে, এই জায়গাটা আমি ছাড়তে পারছি না এবং বোধহয় আমি পারবো না। আচ্ছা, কি কি ধরনের প্রোগ্রাম আপনি উপস্থাপনা করছেন? আমি সব রকম প্রোগ্রামই করি, বাট মিউজিক্যাল প্রোগ্রামটা একটু বেশি করা হচ্ছে, কারণ সেটা কি গানের প্রতি ভালোবাসার কারণে বলতে পারেন কিছুটা। আচ্ছা, তো এই যে উপস্থাপনা করছেন, অভিনয় করছেন, গান লিখছেন, সবকিছু একসাথে করছেন, কোনটা ভালো লাগা আছে, কোনটা প্রফেশন হিসেবেও আছে, কোনটাকে আপনি বেশি বেছে নিতে চান বা স্বাচ্ছন্দ্য বোধ করেন কোনটাকে কাজ করতে? স্টার্টিংটা তো অভিনয় দিয়ে ছিল, জি, বাট বর্তমান যে সময়টা যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই, আমরা যারা শিল্প চর্চা করি, প্রত্যেকেরই আমরা যে যে সাবজেক্টে করছি কাজটা, সবার একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি আমার এই কাজ দিয়ে এই জায়গাটিতে যাব। যখন আলটিমেটলি আমরা সেই জায়গাটি খুঁজে না পাই, প্ল্যাটফর্মটা মানে হাতছানি দিচ্ছে আবার চলে যাচ্ছে, তখন কিন্তু খানিকটা হতাশা চলে আসে, কষ্ট চলে আসে। তো সবকিছু মিলিয়ে বর্তমানে লেখাটা আর উপস্থাপনাটাই আমাকে একটু বেশি টানে। আচ্ছা আচ্ছা, অভিনয় এখন অনেক বেশি কম্পিটিশন, আর মঞ্চের মেয়ে তো আমি, সো আমার অনেক বেশি তৃষ্ণা নেই যে আমাকে স্ক্রিনে সারাক্ষণ মুখ দেখাতেই হবে। আমার মঞ্চটাই আমার অনেক প্রাণের জায়গা। এর বাইরে আমি উপস্থাপনাটা অনেক বেশি পছন্দ করছি এবং রেগুলার কাজ করছি। আচ্ছা, এবার একটু ফ্যামিলির কথা নিয়ে, যে প্রথম যখন শুরুটা করেছিলেন, পরিবার থেকে আপনার অনুপ্রেরণা কেমন পেয়েছিলেন? স্টার্টিং এ শুধু আমার মা সাপোর্ট করতেন, আর এছাড়া ফ্যামিলির আর যারা ছিলেন, আর আমি কিন্তু গ্রামের মেয়ে, একদমই গ্রামের গন্ধ এখন আমার গায়ে লেগে আছে। কোথায় আপনার গ্রাম? আমার গ্রাম নেত্রকোনা, বাট আমি বড় হয়েছি জামালপুর, আমার নানা বাড়িতে। আচ্ছা, তো শুরুটা মায়ের খুব সাপোর্ট ছিল, বাট আরও যারা ছিলেন, আমরা বড় হয়েছি মামা বাড়িতে, তো একটু কম্বাইন্ড ফ্যামিলি ছিল, একটুখানি অন্য টাইপের, তারা এই ব্যাপারটা একটু পছন্দ করতেন না। শুরুর দিক থেকে মা দিতেন সাপোর্ট, এখনো পর্যন্ত আছে, বাট যখন দেখছেন যে একটু ভালো করছি একটু একটু করে, তখন আরও যারা ছিলেন ফ্যামিলির ভাই বোন মামা খালা যারা, সবাই তখন সাপোর্ট করেছে। এখন সবাই আমাকে অনেক বেশি হেল্প করে। তো সবাই আপনার তিনটে মাধ্যম থেকে কোন মাধ্যমে বেশি আপনাকে আগ্রহ দিচ্ছে বা বলছে না এটাই বেশি ভালো হচ্ছে এটা করো? উপস্থাপনাটার ক্ষেত্রে সবাই বেশি অ্যাপ্রিশিয়েট করছে, আমার পরিবারে করছে, বন্ধু মহলেও করছে সবাই। আচ্ছা, তো এখন পর্যন্ত তিনটে মাধ্যমে কাজ করছেন, আমরা আশা করছি সামনে আরো অনেক মাধ্যমে কাজ করে যাবেন। সামনে নতুন পরিকল্পনা আরো কি কি আছে, কি কি কাজ করতে চান? অ্যাকচুয়ালি আমার এই জায়গাটিতে কাজ করতে এসে অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে, সেই সমস্ত অভিজ্ঞতা থেকে নিজেকে দিয়ে শিখেছি বা অনেককে দেখে শিখেছি, যেটা যে
শিল্প সাহিত্যের এই অঙ্গনে আপনি যে সাবজেক্টে কাজ করেন না কেন, নাচ গান অভিনয় আবৃত্তি, ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা হচ্ছে শিখে কাজ করা, আরেকটা হচ্ছে শখে কাজ করা। তো যারা শখে আসছে তারা আজকে এসে কালকে চলে যাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি সেটা। আর শিখে যখন আমরা কাজ করি সেই জায়গাটিতে দীর্ঘদিন টিকে থাকা যায়। আমার 3টা মাধ্যম নিয়ে আপনি আমাকে জানতে চেয়েছেন, আমিও বলেছি। আমি আবারও বলছি যে আমাদের দেশে অনেক অনেক ছেলে মেয়ের উপস্থাপনা করছেন, অনেক ভালোও করছেন অনেকেই। আমিও ফাইনালি এই কাজটি করতে চাই, এবং শুধুমাত্র নামধারী একজন উপস্থাপিকা না, যে অধরা জাহান নামে একজন উপস্থাপিকা আছে এরকম না। আমি আমার কাজটিকে পরিশীলিতভাবে সুন্দর কিছু কাজ দিয়ে এই জায়গাটিতে আমি ফিক্স থাকতে চাই, এবং এই জায়গাটিতে আমি প্রতিদিন ভালো করতে চাই। আচ্ছা, মানে আসলে কি শখও থাকতে হবে, অভিজ্ঞতাও থাকতে হবে, দুটো একসাথে থাকতে হবে, তাহলে সেই কাজটা পারফেক্ট হবে আর কি। পড়াশোনা করতে হবে অবশ্যই, আপনি যা কিছুই করেন পড়াশোনার কোনো বিকল্প নেই। আর সাহিত্য এই অঙ্গনে কাজ করতে গেলে আপনি না জেনে হয়তো 2-4 মাস 2-4 বছর টিকা যায়, কিন্তু লং টাইম এখানে থাকা যায় না। সেটাই, কথা বলতে অনেক ভালো লাগছিল। আপনার সকল কাজে সাফল্য কামনা করছি, সেই সাথে শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক বেশি ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে আজকের এই আয়োজনে ডাকবার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।